আজকে আমরা তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করতে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক যে আমাদের এই বছর এমসিকিউ মোটামুটি কি রকম ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো প্রথম প্রশ্নে কি বলছে, দ্য ড্যাশ সয়েল ট্রান্সপোর্টেড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্সেস। তাহলে কি মানে কোন সয়েল যেটা কিনা গ্র্যাভিটেশনাল ফোর্সের মাধ্যমে আসে এবং সেটা ট্রান্সপোর্টেড সয়েল। তো সেটার অ্যান্সার কি হয়ে যাবে, সেটা অ্যান্সার হয়ে যাবে কলুভিয়াল সয়েল। একই রকম করে এখানে বেশ কিছু সয়েল দেওয়া আছে, দেখো অ্যালুভিয়াল সয়েল সেগুলো কি রিভারের মাধ্যমে ডিপোজিট হয়, ল্যাকাস্টিন সয়েল সেগুলো কিন্তু লেকসে ডিপোজিট হয়, মেরিন সয়েল, এওলিন সয়েলটা আমাদের উইন্ডের মাধ্যমে হয়, গ্লাসিয়ার সয়েল দেওয়া আছে, কলুভিয়াল সয়েল দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এবার একটা জিনিস বলে দিই, এই যে সয়েলের যদি আমরা এইভাবে ক্লাসিফিকেশন করি যে ট্রান্সপোর্টেড হচ্ছে কি হচ্ছে না, তাহলে যেটা এক জায়গা থেকে তৈরি হচ্ছে কিন্তু অন্য জায়গায় বয়ে গিয়ে সেই সয়েলটা তৈরি হয়, সেই সয়েলগুলোকে আমরা কি বলি, ট্রান্সপোর্টেড সয়েল বলি। আর রেসিডুয়াল সয়েল কোনগুলো, রেসিডুয়াল সয়েল হচ্ছে যেগুলো প্যারেন্টাল রক যেখানে থাকে সেখানেই জন্ম হচ্ছে এবং সেখানেই থাকছে যে সয়েলগুলো, সেগুলো হচ্ছে আমাদের রেসিডুয়াল সয়েল। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেড সয়েল, আর একটা হচ্ছে কি রেসিডুয়াল সয়েল। রেসিডুয়াল সয়েল, তাহলে ট্রান্সপোর্টেড সয়েলটা কোনটা, ট্রান্সপোর্টেড সয়েল হচ্ছে যেখানে ওর জন্ম সেখান থেকে বয়ে এসে অন্য কোথাও এসে তৈরি হচ্ছে। যেমন রিভারটা কি নদীর মাধ্যমে বাহিত হয়ে এসে সয়েলটা তৈরি হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের ট্রান্সপোর্টেড সয়েল। কিন্তু রেসিডুয়াল সয়েল কোনগুলো, রেসিডুয়াল সয়েল হচ্ছে যেখানে ওর প্যারেন্টাল রক থাকবে সেখানেই কিন্তু ওই সয়েলটা তৈরি হচ্ছে এবং সেখানেই থাকছে, সেইগুলো হচ্ছে রেসিডুয়াল সয়েল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, এ সয়েল হ্যাজ এ বাল্ক ডেন্সিটি, a soil has a bulk density of 22 kilonewton per meter cube and water content 10%, the dry density of the soil। তাহলে এটা সলভ করে দেখি। আমরা কি জানি, গামা ডি ইকুয়াল টু গামা বাই 1+w, তাই তো? তাহলে গামা ডি ভ্যালু আমাদেরকে বের করতে হবে কারণ আমাদেরকে ড্রাই ডেন্সিটি চেয়েছে। তাহলে গামা ডি ইকুয়াল টু কি, গামা দেখো এখানে বাল্ক ডেন্সিটি দেওয়া আছে 22 কিলোনিউটন, তাহলে 22 বসালাম বাই এখানে 1+w, w মানে কি ওয়াটার কন্টেন্ট, এটা কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, তাই তো? তাহলে এটা আমরা ডাইরেক্ট 10 লিখতে পারি না, বাই 100 করতে হবে আমাদের। তাহলে এখান থেকে কি পাবো, 22/1 প্লাস এটা 10/100 করলে কত হয়, 0.1 হয়। তাহলে এটা কাটাকুটি করলে কত হবে, দেখো 22 বাই এটা 1.1, এটা কাটলে কত হবে, 20 কিলো নিউটন পার এম কিউব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে মেন ফর্মুলা কি, যেটা হচ্ছে আমাদের গামা ডি ইকুয়াল টু গামা বাই 1+w। বেশ, নেক্সট কোশ্চেনে যাই। Which of the following represents the typical particle size range for silt? তাহলে সিল্টের জন্য আমাদের যে পার্টিকেল সাইজ রেঞ্জ সেটা কত হবে, সেটা দেখো আমরা এখানে করে দিয়েছি অলরেডি, 0.002 থেকে 0.075 পর্যন্ত। চলো বাদ বাকিগুলোও দেখে দিই কি কি হতে পারে। যেমন ক্লের পার্টিকেল সাইজ কত, 0.002 মিলিমিটারের থেকে কম যেগুলো সেগুলো কিন্তু ক্লে। সিল্ট কোনটা, সিল্ট হচ্ছে 0.002 থেকে 0.075। স্যান্ড কোনটা, স্যান্ডের রেঞ্জ হচ্ছে 0.075 থেকে 4.75 মিলিমিটার। এই স্যান্ডের আবার 3 রকম ক্যাটাগরি আছে, কোর্স, মিডিয়াম, ফাইন। কোর্স কত, 0.425 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। মিডিয়াম কোনটা, মিডিয়াম হচ্ছে 0.2 থেকে 0.425 পর্যন্ত। ফাইন স্যান্ড হচ্ছে 0.075 থেকে 0.2 মিলিমিটার। গ্র্যাভেলের কত, 4.75 থেকে 80 মিলিমিটার। কোবেল কত, 80 থেকে 300 মিলিমিটার। আর বোল্ডার কত, বোল্ডার হচ্ছে 300-র বেশি যেগুলো সেগুলো হচ্ছে বোল্ডার। এই কোশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে যে কোনো একটার ভ্যালু, ক্লে দিতে পারে, সিল্ট, স্যান্ড, যে কোনো একটা ভ্যালু কিন্তু পার্টিকেল সাইজে তোমাদেরকে আসতে পারে পরীক্ষায় এবছর। নেক্সট কোশ্চেন দেখি, দ্য শেপ অফ ফ্রিয়াটিক লাইন ইন অ্যান আর্দেন ড্যাম। তাহলে আমরা কি জানি, আর্দেন ড্যামের ক্ষেত্রে যে ফ্রিয়াটিক লাইন তার শেপ কেমন হয়, সেটা কিন্তু প্যারাবোলিক হয়। ঠিক আছে, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা পড়বে। আর যারা অলরেডি আমাদের সাথে ক্লাস করছো, যারা আমাদের পেড কোর্সে আছো, তাদের তো এগুলো মানে একদমই ভীষণই সহজ, কারণ এগুলো আমরা ক্লাসে পুরোটাই করিয়ে দিয়েছি। ইভেন ব্রড কোশ্চেন আমাদের পরীক্ষাতে কি আসতে পারে না আসতে পারে সেগুলোও আমরা সমস্তটাই কিন্তু ক্লাসে আলোচনা করেছি। তো আমাদের ছেলে মেয়েদের সেগুলো অসুবিধার কথাই নয়। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো 5 নম্বরে কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে, এ ড্রাই সয়েল হ্যাজ এ মাস স্পেসিফিক গ্র্যাভিটি অফ 1.35 if the specific gravity of soil is 2.7 then the void ratio will be। তাহলে এখানে ভয়েড রেশিওর সঙ্গে সম্পর্কটা চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি ফর্মুলা,
GM equal to GS by 1 plus E। তাই যদি হয় তাহলে আমরা এটাকে কি করতে পারি, এখানে E equal to কি লিখবো তাহলে, GS by GM minus 1 লিখতে পারি। তাহলে GS এর ভ্যালু কত দেওয়া আছে, 2.7 দেওয়া আছে, GM এর ভ্যালু কত দেওয়া আছে, 1.35 দেওয়া আছে, এখানে -1। তাহলে দেখো আমরা যদি এটাকে ভাগ করি, এটা জাস্ট ডবল আছে, তাহলে এখানে 2 - 1, তাহলে এখানে 1। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, আর এটা আমাদের উত্তর। তাহলে এখানে অ্যান্সার কত বেরিয়ে গেল, এখানে কিন্তু অ্যান্সার 1 বেরিয়ে গেল। তাহলে GM ইকুয়াল টু GS বাই 1 প্লাস E। GMটা কি, GMটা হচ্ছে আমাদের মাস স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা 1.35 দেওয়া আছে, আর GSটা কি, GS হচ্ছে 2.7, যেটা স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট কোশ্চেন দেখি, when the liquid limit of a soil is less than the plastic limit, then the plasticity index is reported as। তাহলে কি বলছে, প্লাস্টিক লিমিটের থেকে যদি লিকুইড লিমিট কোনো সময় কমে যায়, সেক্ষেত্রে প্লাস্টিসিটি ইন্ডেক্স কি হতে পারে। তাহলে আমরা কি লিখবো, সেটা হচ্ছে আমাদের উত্তর হবে 0। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবে, যদি কোনো সময় এরকম 0 হয়ে যায়, প্লাস্টিসিটি ইন্ডেক্স যদি 0 হয়ে যায়, সেই ধরনের সয়েলকে আমরা কি সয়েল বলি, সেটা কিন্তু নন প্লাস্টিক সয়েল আমরা বলে থাকি। ঠিক আছে, এখানে ডাইরেক্ট একটা ফর্মুলাও আছে, প্লাস্টিসিটি ইন্ডেক্সের ফর্মুলা কি, লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। ডাইরেক্ট তোমাদের শর্ট কোশ্চেনে এরকম ছোট কিছু অঙ্কও আসতে পারে, যেখানে হয়তো প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালু দেওয়া থাকবে, লিকুইড লিমিট হয়তো বের করতে বললো, প্লাস্টিক লিমিটের ভ্যালু দেওয়া থাকলো, এরকম ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখি, the toughness index is defined by the ratio of। এটা আমরা সবাই জানি যে টাফনেস ইন্ডেক্স কি হবে, টাফনেস ইন্ডেক্স কার কার রেশিও না, এটা হচ্ছে তোমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্সের সঙ্গে ফ্লো ইন্ডেক্সের যে রেশিও, সেটাকেই কিন্তু আমরা টাফনেস ইন্ডেক্স বলে থাকি। তাহলে এখানে প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে আইপি, আর ফ্লো ইন্ডেক্স মানে আইএফ। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের উত্তর, যে টাফনেস ইন্ডেক্স ইকুয়াল টু প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিভাইডেড বাই ফ্লো ইন্ডেক্স। নেক্সট কোশ্চেন দেখি, the coefficient of curvature for well graded soil lies between। তাহলে coefficient of curvature যেটা, সেটার যে রেঞ্জ, সেটা কত হয়, সেটা হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত এর রেঞ্জ হয়। এরকম ধরনের আর প্রশ্ন কি হতে পারে, দেখো কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি যেটা, এটা আমাদের পরীক্ষায় আসতে পারে, এটার ভ্যালু দিয়ে আমাদের অঙ্ক আসতে পারে, ছোট নিউমেরিক্যাল আসতে পারে। তাহলে CU ইকুয়াল টু D60 বাই D10, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতেই পারে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, D60 বাই D10 দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। বেশ, আর কি, যেটা আমরা এখনই দেখলাম যে কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার যেটা, তার ফর্মুলা কি, CC ইকুয়াল টু D30 স্কোয়ার বাই D60 ইন্টু D10। তাহলে এখানে ভ্যালু কত হচ্ছে, 1 থেকে 3 পর্যন্ত কিন্তু ওয়েল গ্রেডেড সয়েলের জন্য ভ্যালু হয়। নেক্সট দেখি, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ এ ফ্লো নেট। তাহলে এর মধ্যে কোনটা ফ্লো নেটের প্রপার্টি নয়। অপশন কি কি দিয়েছে, ফ্লো লাইনস অ্যান্ড ইকুইপোটেনশিয়াল লাইনস ইন্টারসেক্ট অ্যাট 90 ডিগ্রি। এটা একদম ঠিক, যে ফ্লো লাইন আর ইকুইপোটেনশিয়াল লাইন এরা কিন্তু 90 ডিগ্রিতেই পরস্পরকে কাট করে। ফ্লো লাইন, two flow line and two equipotential line can never cross each other। দেখো ছবি দেখে বুঝতে পারছো, এই যে ফ্লো লাইন গুলো আছে, যেগুলো ব্লু কালারের, এই ফ্লো লাইন কিন্তু কখনো কাউকে ক্রস করে না, মানে এই ফ্লো লাইনটা এই ফ্লো লাইনকে কোনো সময় ক্রস করে যাবে না। একইভাবে ইকুইপোটেনশিয়াল লাইনের ক্ষেত্রেও দুটো পাশাপাশি ইকুইপোটেনশিয়াল লাইন কখনোই কোনো ইকুইপোটেনশিয়াল লাইনকে ক্রস করে যাবে না। তাহলে এটাও আমাদের জন্য ঠিক উত্তর। ইকুয়াল কোয়ান্টিটি অফ সিপেজ অকার্স ইন ইচ ফ্লো চ্যানেল। তাহলে প্রত্যেকটা ফ্লো চ্যানেলের মধ্যে দিয়েও কিন্তু ইকুয়াল পরিমাণে সিপেজ হচ্ছে, এটাও ঠিক। তাহলে এখানে ভুল কোনটা, ফ্লো লাইন্স ফলো দ্য ডিরেকশন অফ দ্য হাইয়েস্ট পটেনশিয়াল হেড, যেটা এইটা কিন্তু আমাদের ভুল উত্তর আছে, এটা কিন্তু কোনো প্রপার্টি নয় ফ্লো নেটের ক্ষেত্রে। তাহলে এটা অপশন ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট ইজ। তাহলে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট যেটা, সেটা কিভাবে করা হয়, সেটা হচ্ছে আনড্রেন টেস্ট যেটা, সেটা। হ্যাঁ, এখানে অপশন এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা একটু পড়ে নেবে। তো ডাইরেক্ট কোশ্চেন, এখানে কিছু বলার নেই। নেক্সট দেখো, পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট ইন কেস অফ ক্লেই সয়েল। তাহলে ক্লেই সয়েলের জন্য যেটা পারমিসিবল ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, সেটা কত হয়, 40 mm হয়। ইন কেস যদি এক্সামে আমাদের ক্লেইর জায়গায় যদি স্যান্ডি সয়েল দেয়, স্যান্ডি সয়েলের জন্য কত হয়, স্যান্ডি সয়েলের জন্য কিন্তু এটা 25 mm হয়ে যাবে। হ্যাঁ, স্যান্ডি সয়েলের জন্য 25 mm, আর যেটা আমাদের ক্লেই সয়েলের জন্য কি হচ্ছে, ক্লেই সয়েলের জন্য হচ্ছে এখানে 40 mm। ঠিক আছে, কি বললাম, যদি আমাদের ক্লেই সয়েল হয়, ক্লেইর জন্য 40, আর স্যান্ডি হলে সেটা হচ্ছে 25 mm, স্যান্ডির জন্য 25 mm হয়। চলো নেক্সট দেখি,
In a compaction test, as the compaction effort is increased, the optimum moisture content, তাহলে কি বলছে যে কম্প্যাকশন এফোর্ট যেটা সেটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি হবে, এটা অলওয়েজ অ্যান্সার হবে ডিক্রিজ। কি করে হয় দেখো, নর্মালি এই যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই যে কার্ভটা আছে এইটা কিসের কার্ভ, এটা হচ্ছে আমাদের নর্মালি আমি যখন করেছি এই দিকটা আমাদের ওয়াটার কন্টেন্টকে ডিনোট করছে, এই দিকটা আমাদের ডাই ডেনসিটিকে ডিনোট করছে। তাহলে কি হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা আস্তে আস্তে ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি এবং তার সাথে সাথে আমাদের কি হচ্ছে ড্রাই ডেনসিটি বাড়ছে। এবার এই যে পয়েন্টটা, এই পয়েন্টে এসে কিন্তু আমরা ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি পাচ্ছি। ঠিক আছে, এবার এখানে কি বলা হচ্ছে, যদি আমরা কম্প্যাকশন এফোর্ট বাড়িয়ে দিই, কম্প্যাকশন এফোর্ট বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের কোন কার্ভটা তৈরি হয়েছে, দেখো এই কার্ভটা তৈরি হয়েছে কম্প্যাকশন এফোর্ট বাড়িয়ে দেওয়ার পর, হায়ার কম্প্যাকশন এফোর্টে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে ড্রাই ডেনসিটি যেটা, এই যে পিক পয়েন্ট যেটা ড্রাই ডেনসিটি, এই ড্রাই ডেনসিটিটা আমরা কোথায় পেয়েছি, এই যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট দেখো এই পয়েন্টে পেয়েছি। আগের বারে কি দেখলাম, এই পয়েন্টে ছিল, কিন্তু এখন কি হায়ার কম্প্যাক্টিভ এফোর্ট দেওয়ার জন্য কি ওর যে ময়েশ্চার কন্টেন্ট সেটা কিন্তু অনেক আগে, অনেক আগেই কিন্তু আমরা ডাই ডেনসিটি অ্যাচিভ করতে পারছি। তাহলে কি হচ্ছে, ওর যে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আগে ছিল এইটা, সেটা কিন্তু শিফট করে কমে গেল, কমে গিয়ে এখন হায়ার কম্প্যাক্টিভ এফোর্টে কিন্তু ওর অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট যেটা সেটা কমে গিয়ে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই ড্রাই ডেনসিটি যেটা ম্যাক্সিমাম ড্রাই ডেনসিটি যেটা এই এমডিডি সেখানে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারছি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, ডিক্রিজ হবে। নেক্সট দেখো, the bearing capacity factor NC, NQ and N gamma are functions of, তাহলে এই যে NC, NQ, N gamma এরা কি, এটা আমরা প্রত্যেকে জানি কি যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন অফ সয়েল, এদের এক একটা ফাংশন কিন্তু এরই ফাংশন হচ্ছে NC, NQ, N gamma। ঠিক আছে, এখানে কোনটা কি ডিটেলসে বলে দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নেবে। নেক্সট দেখো কি আছে, which of the soil is more bearing capacity, which of the soil, এটা হ্যাজ হতো, যাই হোক টাইপিং মিস্টেক আছে, which of the soil has more bearing capacity, তাহলে এখানে অপশন কি কি আছে, হার্ড রক, লুজ সয়েল, সফট সয়েল আর কম্প্যাক্টেড সয়েল। তাহলে সবচাইতে বেশি বিয়ারিং ক্যাপাসিটি কার হবে, এখানে হার্ড রকের জন্য কিন্তু হয়ে যাবে। ওকে, হার্ড রকের জন্য কিন্তু আমাদের, হার্ড রকের জন্য কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা মোর বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। এবার যে সয়েল, সয়েল যেটা আমরা কিন্তু যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি পড়ি, সয়েল বলতে কি বুঝি, সয়েল কিন্তু আমাদের যে ক্লে সেটাও কিন্তু সয়েল, যেটা স্যান্ড সেটাও সয়েল, যেটা গ্র্যাভেল সেটাও সয়েল, আবার যেটা আমাদের বোল্ডার সেগুলোও কিন্তু সয়েল, প্রত্যেকটাই কিন্তু সয়েলের মধ্যেই পড়ে। ঠিক আছে, এবার যদি এখানে আমাদের মোর বিয়ারিং ক্যাপাসিটি বলেছে, আমরা হার্ড রক করলাম যেটা সবচেয়ে শক্তিশালী। এবার যদি আমাদের এখানে লেস বিয়ারিং ক্যাপাসিটি বলতো, লেস বিয়ারিং ক্যাপাসিটি বলতো, তাহলে সেটা কি হতো, এখানে দেখো কি কি আছে অপশন, লুজ সয়েল আছে, সফট সয়েল আছে, কম্প্যাক্টেড সয়েল। তাহলে কিন্তু সফট সয়েল যেটা সেটা কিন্তু আমাদের লোয়ার বিয়ারিং ক্যাপাসিটি হলে আমরা কিন্তু সফট সয়েল করতে পারতাম। ঠিক আছে, এখানে মোর বিয়ারিং ক্যাপাসিটি বলেছে, এক্ষেত্রে অ্যান্সার হলো আমাদের হার্ড রক। যদি আমাদের লেস বিয়ারিং ক্যাপাসিটি বলতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, সফট সয়েল কিন্তু করতে পারতাম। আচ্ছা নেক্সট দেখি, পিক আপ দ্য কারেক্ট ডেফিনেশন ফ্রম দ্য ফলোইং, এদের মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে এখানে বাঁচতে বলেছে। কি কি অপশন আছে দেখি, দ্য ল্যাটেরাল প্রেসার এক্সার্টেড বাই দ্য সয়েল when the retaining wall moves away from the backfill is generally known as active earth pressure, এটা একদম সংজ্ঞা দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, the lateral pressure exerted by the soil when the retaining wall moves towards the soil is generally known as passive earth pressure, এটাও ঠিক আছে। the lateral pressure exerted by the soil when the retaining wall has no movement relative to the backfill is known as earth pressure at rest, এটাও ঠিক আছে। তাহলে এখানে সমস্ত প্রশ্নের মানে সমস্ত অপশনগুলোই কিন্তু সঠিক, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আরো এক ধরনের প্রশ্ন কিন্তু ফ্রেম করা যায়, সেটা হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্ন আসে কি না, ওই এই যে আমাদের আর্থ ইন রেস্ট, অ্যাক্টিভ আর্থ প্রেসার আর প্যাসিভ আর্থ প্রেসার, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড় এইভাবে কিন্তু আসে, মানে কে গ্রেটার আর কে লেজার, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সেক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, একটু মনে করে রেখো, যেটা আমাদের প্যাসিভ আর্থ প্রেসার যেটা হয়, প্যাসিভ আর্থ প্রেসার, প্যাসিভ আর্থ প্রেসারটা হচ্ছে সবচেয়ে গ্রেটেস্ট হয়
এরপরে কোনটা থাকে? আর্থ প্রেসার অ্যাট রেস্ট, রেস্টেরটা মিডিলে থাকে, আর তার চাইতে ছোট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ আর্থ প্রেসার। তো এখান থেকে এই প্রশ্নটা ফ্রেম করা যেতে পারে, এই জন্য এটাও বলে দিলাম। বেশ, তো এই ছিল আমাদের আজকে খুব অল্প প্রশ্নই নিয়ে আসতে পেরেছি, কারণ আজকে সময় খুব কম। তো যদি তোমাদের মনে হয় যে এগুলো খুব ইফেক্টিভ তোমাদের জন্য, তোমরা এখান থেকে কিছু ভালো রেজাল্ট পাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর কমেন্ট তো করছোই তোমরা, তবু বলবো যে আরো বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমরা আরো বেশি ইন্সপায়ার হতে পারি তোমাদের কাছ থেকে, এবং আরো নতুন নতুন এ ধরনের ভিডিও তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ।